সবাইকে স্বাগত জানাই এ সপ্তাহের অর্থনীতি জানতে। আমাদের আজকের প্রসঙ্গ ব্যাংক ও আর্থিক খাত। বর্তমান অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পার হয়েছে। এই সময়ে ব্যাংক ও আর্থিক খাতের নানা দিক নিয়ে আলোচনা চলছে। ডক্টর ইউনূসের সরকারের এই সময়ে সবচেয়ে ইতিবাচক দিক হলো ব্যাংক খাতে ধস ঠেকাতে পারা। শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতে যে ব্যাপক লুটপাট চলছিল তা আর নেই। এস আলম, সালমান এফ রহমান, সাইফুজ্জামান চৌধুরী, জাবেদ সহ অসংখ্য বড় ছোট অলিগার্ক তৈরি করা হয়েছিল ব্যাংক খাতে, যারা শেখ হাসিনার প্রশ্রয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় অবাধে লুটপাট করছিল দেশের আর্থিক খাত। সে সময়ে ডলার সংকট চরম আকার নিয়েছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটজনক জায়গায় চলে গিয়েছিল। নতুন সরকারের এই সময় এই অবাধ লুটপাট বন্ধ করা সম্ভব হয়েছে। ব্যাংক খাতে অনিয়ম, বেনামি ঋণ, টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখা, এস আলমদের ডাকাতি বন্ধ হয়েছে ঠিকই, তবে সংকট পুরোপুরি চলে গেছে বলা যাবে না। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো আস্থার সংকট দূর হয়নি। বেসরকারি ৫-৬টি ব্যাংক থেকে গ্রাহকেরা এখনও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। এসব ব্যাংকে অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আগের পরিচালনা পর্ষদ বাতিল হয়েছে, কিন্তু তাদের তারল্য সংকট দূর হয়নি। লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া হবে, নাকি এগুলো একীভূত করা হবে, নাকি মালিকানা বদল বা মূলধন যোগান দিয়ে শক্তিশালী করা হবে, এই বিষয়গুলো এখনও পরিষ্কার হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বে পণ্যমূল্য বাড়ে, ফলে দেশের ডলারের সংকট শুরু হয়। যুদ্ধ শুরুর আগে যেই ডলারের দাম ছিল ৮৫ টাকা, খুব দ্রুত তা বেড়ে ১২০ টাকা ছাড়িয়ে যায়। এর প্রভাবে বাড়ে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। সময়োপযোগী নীতি না নিয়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ সরকার। এতে পরিস্থিতি খারাপ হয়। দায়িত্ব নিয়েই রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেন নতুন গভর্নর। পাশাপাশি ডলারের সরবরাহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেন। এসব পদক্ষেপ দ্রুত ফল দিতে বাড়তে শুরু করে প্রবাসী আয়। ডলার সংকট কেটে যাওয়ায় আমদানি ঋণপত্র খোলায় যে বাধা ছিল তা অনেকটা কমে যায়। রিজার্ভের পতনও থেমেছে। ২০২২ সালের শেষের দিকে এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেয়। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে টাকা ছাপিয়ে তারল্যে সহায়তা দিতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। তবে বিশেষ ব্যবস্থায় ধার করা সেই টাকাও নামে বেনামে ব্যাংক থেকে লুটে নেয় এস আলম গ্রুপ। নতুন গভর্নরের পরিকল্পনায় কেন্দ্রীয় ব্যাংক তাদের গ্যারান্টির বিপরীতে সবল ব্যাংকগুলো থেকে টাকা ধার দেওয়ার ব্যবস্থা চালু করে। এর আওতায় সংকটে পড়া ৭ ব্যাংক এখন পর্যন্ত ৬,৫৮৫ কোটি টাকা ধার পেয়েছে। এর মধ্যে ২টি ব্যাংকের নগদ টাকার সংকট কেটে গেলেও অন্যদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংক খাতে সংস্কার ও নানা উদ্যোগের মধ্যেও খেলাপি ঋণ আরও বেড়েছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বরের ৩ মাসে এই অঙ্ক বেড়েছে প্রায় ৭৪,০০০ কোটি টাকা, যা আগের ৩ মাসের তুলনায় ২.৫ গুণেরও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র বলেছেন, নীতি পরিবর্তনেই এই উল্লম্ফনের কারণ। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২,৮৪,৯৯৭ কোটি টাকা। এটি বিতরণ করা ঋণের ১৬.৯৩%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নীতি সুদের হার বাড়াচ্ছে। এতে ব্যাংক ঋণের সুদের হারও বাড়ছে, ছাড়িয়েছে ১৫%। যদিও মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। গত অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০.৮৭%, বিগত ৩ মাসের মধ্যে যা সর্বোচ্চ। ঋণের সুদের হার বেড়ে যাওয়া ও অন্যান্য কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহের গতি ৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে ৯.২০%। ঋণ প্রবাহ কমলে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের গতি কমে, যা মানুষের কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ব্যাংক খাত সংস্কারে একটি টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। অনিয়মের শিকার ব্যাংকগুলোর সম্পদের প্রকৃত মান বের করবে এই টাস্ক ফোর্স।
প্রত্যাশা যে এই বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য এই টাস্কফোর্স প্রত্যাশিত ভূমিকা রাখবে। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। এ সপ্তাহের অর্থনীতি দেখা হবে আগামী সপ্তাহে।